আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ফ্লুইড মেকানিক্স আর হচ্ছে আমাদের হাইড্রোলিক্স। হাইড্রোলিক্স হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের জন্য, ফ্লুইড মেকানিক্স হচ্ছে আমাদের মেকানিক্যাল, আরএসি, পাওয়ার, অটোমোবাইল এদের জন্য, ঠিক আছে? তো আমাদের ফ্লুইড মেকানিক্সের হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং হাইড্রোলিক্সের হচ্ছে প্রথম অধ্যায়। একটা প্রমাণ আছে, সেটা হলো কৌশিকতা। হ্যাঁ, কৌশিকতার ক্ষেত্রে প্রমাণ করো যে এই সমান সমান 4 সিগমা cos আলফা বাই কত ওমেগা ডি। এই প্রমাণটাকে আমাদেরকে করতে হবে। এই প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, তো এখন প্রথম কথা হচ্ছে স্যার, যেহেতু স্যার আমাদের কৌশিকতার ক্ষেত্রে প্রমাণ করতে হবে, তাহলে আসলে কৌশিকতা কাকে বলে? এন্ড কৌশিকতা এখন দেখেন বলছে যে কৌশিকতা কাকে বলে। প্রসেসর কোনো কাঁচ নলের ভিতর দিয়ে তরল উপরে উঠা এবং নিচে নামা। মনে করেন একটা একটা পানির স্তর আছে, এই একটা কাঁচ নল আছে, এই কাঁচ নলকে একটা পানির স্তরের ভিতর আপনি যখন ডুবাই দিবেন, ডুবাই দিলে এই তরলটা কিন্তু স্যার এই নলের ভিতর থেকে কিছু উপরে উঠে যাবে। এই যে উপরে যে উঠে যাওয়া, এই উপরে উঠে যাওয়া আবার কোন কোন ক্ষেত্রে দেখবেন স্যার পারদের ভিতরে দিলে এই পানি, এই পারদের স্তর হলো এইটা, আর এই তরলটা ঠিক এরকম নিচে নেমে যাবে, মানে দেখতে এরকম দেখাবে, এরকম দেখাবে। হ্যাঁ, এর নিচে নেমে যাওয়া। তাহলে বলছে যে কৌশিকতা কাকে বলে? কোন নলে, কোন কাঁচ নলের ভিতর দিয়ে বা কোন পাইপের ভিতর, কাঁচ নল বললে হয় বা পাইপ বললে হয়, কোন কাঁচ নল বা পাইপের ভিতর দিয়ে তরল উপরে উঠা, তরল উপরে উঠা এবং নিচে নেমে যাওয়ার যে ঘটনা, এটা নাম হলো কৌশিকতা। এটার নাম কি স্যার? কৌশিকতা। ক্লিয়ার কথা? তাহলে কোন নলের ভিতর দিয়ে বা কোন কাঁচ নলের ভিতর দিয়ে তরল উপরে উঠা এবং নিচে নেমে যাওয়ার যে ঘটনাটা, এটা নাম হলো কৌশিকতা। মনে রাখবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর স্যার হাইড্রোলিক্স কাকে বলে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার। হাইড্রোলিক্স কাকে বলে? যেহেতু আমাদের অধ্যায় নামে, আমাদের বই নামে আমাদের হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স, যেমন স্যার এই হাইড্রোলিক্স যদি বলা হয় স্যার হাইড্রোলিক শব্দের অর্থ কি, তা হাইড্রোলিক শব্দের হলো পানিবিদ্যা। স্যার ফ্লুইড মেকানিক্স শব্দের অর্থ কি? এটাও কিন্তু স্যার পানিবিদ্যা। প্রশ্ন কিন্তু হইতে পারে যে হাইড্রোলিক্স কাকে বলে, তাহলে সেটা তো আমরা এবার আমরা হাইড্রোলিক্স কাকে বলে বা ফ্লুইড মেকানিক্স কাকে বলে সেটা আমি ফ্লুইড মেকানিক্সে পড়া যাচ্ছে। আপনারা হাইড্রোলিক্সটা দেখেন, হাইড্রোলিক্স কিন্তু উভয় বই, মানে মেকানিক্যাল সিভিল উভয় বইতে কিন্তু প্রশ্ন আছে হাইড্রোলিক্স কাকে বলে। দেখেন হাইড্রোলিক্স কাকে বলবো, দেখেন আমরা আমরা তো ইঞ্জিনিয়ার, তাই না? তার বলছে স্যার ইঞ্জিনিয়ারিং এ যে শেখায় বা প্রকৌশল বিজ্ঞানে যে শেখায়, ইঞ্জিনিয়ারিং এ যে শেখায় বা প্রকৌশল বিজ্ঞানে যে শেখায় তরলের স্থির শক্তি। দেখেন হাইড্রোলিক্স কাকে বলে, হচ্ছে প্রকৌশল বিজ্ঞানে যে শেখায়, প্রকৌশল বিজ্ঞানে যে শাখায় তরল স্থিতি শক্তি বা গতিশক্তি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবো আমরা হাইড্রোলিক্স। তাহলে আবার বিষয়টা কি হলো স্যার? হাইড্রোলিক্স শব্দের অর্থ হলো পানিবিদ্যা। পানি মানে কি? তরল, তাই না? তরল যত সবই তো পানি। তারপর স্যার হাইড্রোলিক্স কাকে বলে? প্রকৌশল বিজ্ঞানে যে শাখায় তরলের স্থিতি শক্তি বা গতিশক্তি, স্থির অবস্থায় বা গতি অবস্থায় এই যে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়, তার নাম হলো স্যার হাইড্রোলিক্স। তাহলে প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় তরলের স্থিতিশক্তি বা গতিশক্তি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবো আমরা কি? হাইড্রোলিক্স। ওকে, এবার স্যার ফ্লুইড বা পরিবাহী কাকে বলে? পাইপের এইখানে স্যার এখানে তরল পদার্থ আছে, এই তরল পদার্থ এখান থেকে প্রবাহিত হয়ে যদি এখানে চলে আসতে পারে, যদি চলে আসে, তাহলে এটার নাম হলো কি স্যার? আমাদের ফ্লুইড বা পরিবাহী। তাহলে ফ্লুইড বা পরিবাহী কাকে বলে? যে যে সমস্ত তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, তাকে বলবো হলো পরিবাহী। এক স্থান হতে অন্য স্থানে কি হতে পারে? পরিবাহিত হতে পারে বা স্থানান্তর হতে পারে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, তার নাম হলো পরিবাহী। পরিবাহী বা ফ্লুইড। কথা বোঝা গেছে? ওকে, এখন আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো কৌশিকতার ক্ষেত্রে প্রমাণ করা, যে এটা, এই প্রমাণটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট স্যার। এই প্রমাণটা আমাদেরকে দেখতে হবে। এটা স্যার খুবই সহজভাবে আমি করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি স্যার কারো কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, তাহলে এটাকে করতে গেলে স্যার আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। দেখেন প্রথমে একটা কৌশিক নল, মনে করেন স্যার এটা একটা কৌশিক নল, আর এটা হচ্ছে স্যার তরলের স্তর, এটা হচ্ছে তরলের স্তর। এখন এটা হচ্ছে তরলের স্তর, এটা হলো তরলের স্তর। ওকে, এখন এই এই এটা হলো কৌশিক নল, কিন্তু এই তরলের স্তরের ভিতরে যে নলটা দিলে তার নলের একটা ব্যাস থাকে না, নলের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা। এখন তরলের ভিতরে যখন কৌশিক নলকে দিব, তখন তরলটা কিন্তু স্যার কৌশিক নলের ভিতর দিয়ে এরকম কিন্তু উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে। এখন কথা হচ্ছে তরল কেন কৌশিক নলের ভিতর দিয়ে উপরে উঠবে? কেন উঠবে? কারণ আমরা জানি এইখানে যেটা এটা হচ্ছে পানি, এটা কি স্যার? পানি, পানি। আর পানির আপেক্ষিক গুরুত্ব, পানির পানির আপেক্ষিক গুরুত্ব কত জানেন? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে স্যার 1। পানির আপেক্ষিক গুরুত্ব কত? 1। এই জন্য স্যার এটা উঠবে, কারণ পানি সমান হালকা, এই জন্য উপরে উঠবে। কিন্তু পারদ,
পারদ কিন্তু আমাদের এর আপেক্ষিক গুরুত্ব হলো 13.6, এই জন্য পারদের ক্ষেত্রে কিন্তু দেখতে কেমন হবে, এরকম হয়ে যাবে, মানে এরকম মেন স্তর থেকে কিছুটা নিচে নেমে যাবে। যখন আমরা পারদের নিয়ে আলোচনা করবো তখন ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন এই যে যতটুকু পানি উপরে উঠলো এইটুকু কি নাম হলো স্যার আমাদের এইচ, আর এটা নাম হলো আমাদের কৌশিকতা। এই যে স্যার কৌশিকতা, এটা নাম হলো আমার কৌশিকতা। এখন যেহেতু স্যার পানি এখানে উপরে উঠলো, দেখেন এখানে একটা কোণ কিন্তু উৎপন্ন হলো, দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হলো না, এই কোণটাকে আমরা এই পাশে ধরবো, এই কোণটাকে আমরা এই পাশে লিখব, এই কোণের নাম দিব আমরা আলফা। কি নাম দিব? আলফা। এখন তরল পদার্থ যে পাত্রে রাখেন না কেন, এখানে কিন্তু এক ধরনের একটা পৃষ্ঠ টান হবে। তাহলে পৃষ্ঠ টানটা কি, প্রশ্ন কিন্তু আপনাদের আছে, এই অধ্যায়ে প্রশ্ন আছে, পৃষ্ঠ টান কাকে বলে। দেখেন কোন পাত্রে তরল পদার্থ রাখলে তো ওই তরল পদার্থ ওই পাত্রের কেন্দ্র বরাবর, ওই তাহলে কি হলো, কোন তরল পদার্থে কোন পাত্রে তরল পদার্থ রাখলে ওই তরল পদার্থ ওই পাত্রের কেন্দ্র বরাবর পৃষ্ঠে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে বলবো আমরা তরলের পৃষ্ঠ টান, বা একক ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে বলবো আমরা তরলের পৃষ্ঠ টান। তার বিষয়টা কি হলো, কোন পাত্রে তরল পদার্থ রাখলে ওই তরল পদার্থ ওই পাত্রের কেন্দ্র বরাবর একক ক্ষেত্রফলে বা পৃষ্ঠে যে পরিমাণ চাপ প্রয়োগ করে ওইটা হলো তরলের পৃষ্ঠ টান, ঠিক আছে। তাই তরলের পৃষ্ঠ টানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব, কি দ্বারা? সিগমা দ্বারা। এখন দেখেন এটাকে যদি একটা বল হিসেবে বিবেচনা করি, তা প্রত্যেকটা বলের দুইটা উপাংশ হয়, একটা আনুভূমিক একটা উলম্ব। তাহলে একটা দেখেন এই আছে একটা উলম্ব উপাংশ, আর এটা একটা আনুভূমিক উপাংশ। এই যে উলম্ব, দেখেন এটা কিন্তু উলম্ব। কেন এটা উলম্ব? আপনি ভালো করে জানেন ত্রিভুজের কোণ উৎপন্ন হয় ভূমি আর অতিভুজের সাথে, মানে এটাকে ধরে একটা ঘুরাই দেখেন, এটা 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 হলো আমার এখন ভূমি, এটা কিন্তু আমার ভূমি, তাহলে এটা যে ভূমি, এটা কিন্তু লম্ব, তাহলে এটা নাম দেবো আমরা সিগমা কস, এই যেখানে আলফা আছে সিগমা কস আলফা, আর এটা নাম দেবো আমরা সিগমা সাইন আলফা। ওকে স্যার, এই হচ্ছে স্যার আমার টোটাল চিত্রের ব্যাখ্যা। এখন আমাদেরকে এইখানে কথা লিখে দিতে হবে, এই কথাগুলো এখানে এখানে লিখে দিতে হবে। দেখেন এখানে, তাহলে এখানে প্রথম লিখবো স্যার, ধরি এইচ হলো কি, কৌশিকতার উচ্চতা, এইচ হলো কৌশিকতার উচ্চতা, এইচ হলো কৌশিকতার কি স্যার? উচ্চতা, ঠিক আছে। এইচ হলো কৌশিকতার উচ্চতা। তারপর ডি, এই যে ডি, ডি হলো কি স্যার? নলের ব্যাস, নলের ব্যাস। ওকে, ডি হলো নলের ব্যাস। এই যে আলফা, এই আলফা, আলফা হলো কি স্যার? স্পর্শক কোণ, স্পর্শক কি স্যার? কোণ, আলফা হলো স্পর্শক কোণ। আর এই যে সিগমা, এটা নাম হলো সিগমা, সিগমা, সিগমা হলো কি? পৃষ্ঠ টান, এটা পৃষ্ঠ, এটা হলো পৃষ্ঠ টান, ঠিক আছে। এটা হলো কি স্যার? পৃষ্ঠ টান। ওকে, ব্যাস এই চারটা লিখবেন, আপাতত আর কিছু লেখার দরকার নেই। এখন আপনি একটা কথা লিখবেন, দেখেন নলের ভিতরে মানে তরল স্তম্ভের উপরে পানির ওজন, দেখেন এই যে স্যার তরল স্তর, এটা তরল স্তর না, তরল স্তম্ভের উপরে পানির ওজন, এটা এই যে তরল স্তম্ভ তার উপরে নলের ভিতরে পানির ওজন, তরল স্তরের উপরে তরল, এই যে তরল স্তরের উপরে পানির স্তম্ভের ওজন, খেয়াল করেন স্যার, তরল স্তরের উপরে পানি স্তম্ভের ওজন, এই যে এখানে তো পানিটা আছে, পানি স্তম্ভের ওজনটা আমরা বের করব। তরল স্তরের উপরে পানি স্তম্ভের ওজন, তরল স্তরের উপরে পানি স্তম্ভের ওজন। এখন পানির ওজনকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? ওমেগা দ্বারা। ওমেগা কিন্তু কতটুকু জায়গায়? এইচ উচ্চতায়, তাহলে ওমেগা এইচ, ভালো করে বুঝেন। তাহলে কি হলো, তরল স্তম্ভের উপরে পানি, তরল স্তরের উপরে পানি স্তম্ভের ওজন মানে এতটুকু জায়গায়, তাহলে এখানে কত স্যার? ওমেগা এইচ, কত এইচ? ওমেগা এইচ ইনটু, দেখেন এখন এই যে পানিটা আছে এর যে একটা এরিয়া আছে না স্যার, এই যে একটা এরিয়া, এই এরিয়াকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই এরিয়া মানে কি স্যার? ক্ষেত্রফল, তাহলে ওমেগা এইচ। এখন দেখেন ওমেগা এইচ, ওমেগা হলো তরলের ওজন আর এইচ মানে উচ্চতা, মানে কতটুকু উচ্চতায় পানি আছে, কিন্তু কতটুকু জায়গায় পানি আছে, কতটুকু জায়গা মানে ওটা একটা পাইপ, তো পাইপের একটা ক্ষেত্রফল আছে না, কতটুকু জায়গা, পাইপের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে এটা একটা পাইপ, তাই না, গোল, তার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি স্যার? পাই ডি স্কয়ার ভাগ কত? 4। এটা হলো 1 নং সমীকরণ। তাহলে বিষয়টা কি হলো, তরল স্তম্ভের উপরে পানি তরল স্তরের উপরে পানি স্তম্ভের ওজন, পানি স্তম্ভের ওজন
তাহলে স্যার ওমেগা এইচ, এখানে যে পানির ওজন হলো কত স্যার আমাদের ওমেগা এইচ, কিন্তু কতটুকু জায়গায় মানে ক্ষেত্রফল কতটুকু ক্ষেত্রফলে পাই ডি স্কয়ার বাই 4 ক্ষেত্রফলে, কারণ ওটা বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার ভাগ কত 4। আচ্ছা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে স্যার দেখেন এখানে আমাদের এই যে পৃষ্ঠটান আছে না, তার পৃষ্ঠটানের দুইটা উপাংশ আছে, একটা আছে স্যার যে উলম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ। এবার লিখবো পৃষ্ঠটানের উলম্ব, পৃষ্ঠটানের উলম্ব উপাংশ স্যার এখানে উলম্ব মানে এটা ভাইবেন না, কারণ এটা কিন্তু ভূমি, এটা কিন্তু উলম্ব, ঠিক আছে। তা পৃষ্ঠটানের উলম্ব উপাংশ, আর উলম্ব উপাংশ এখন দেখেন পৃষ্ঠটান, এই যে স্যার কোন তরল পদার্থ যদি কোনো পাত্রে রাখা হয়, ওই তরল পদার্থ ওই পাত্রের টোটাল পরিধি বরাবর কি প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে টোটাল পরিধি বরাবর। তা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো কত, পাই ডি। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কত, পাই ডি ইনটু, দেখেন এখানে কত আছে, আমি বলছি উলম্ব উপাংশ, তো উলম্ব উপাংশ কত, সিগমা কস আলফা। এই যে স্যার সিগমা কস আলফা, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে পৃষ্ঠটানের উলম্ব উপাংশ, তো উলম্ব উপাংশ কতটুকু জায়গায় কাজ করবে, মানে পৃষ্ঠটান কতটুকু জায়গায় কাজ করবে, টোটাল পরিধি বরাবর। তো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কত, পাই ডি, আর উলম্ব উপাংশ কত, সিগমা কস আলফা। এই যে স্যার সিগমা কস আলফা। এবার লিখবেন স্যার 1 নং ও 2 নং হতে, মানে এই 1 নং ও 2 নং হতে, 1 নং কত আছে, ওমেগা এইচ ইনটু পাই ডি স্কয়ার ভাগ কত 4 সমান সমান পাই ডি সিগমা কস আলফা। আর এই পাশ থেকে পাই ডি কাটেন, এই পাশ থেকে পাই ডি কাটেন, কিন্তু একটা ডি কিন্তু এখানে থেকে যায়, তাহলে এখানে থাকে কত, ওমেগা এইচ ডি সাথে গুণ করলে ওমেগা এইচ ডি বাই কত স্যার 4 সমান সমান সিগমা কস আলফা। এখন স্যার ক্রস গুণ করেন, এর নিচে কোন সিনেমার 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ, 4 এর সাথে এটা গুণ, তাহলে যেহেতু আমরা এইচ এর মান বের করব, তো এইচ টা এই পাশে থাকবে, তাহলে ওমেগা এইচ ডি আর 4 এর সাথে গুণ করলে 4 সিগমা কস আলফা। বিষয়টা বুঝছেন কিনা? দেখেন এই এর নিচে কোনো কিছু নাই, এর নিচে কোনো কিছু নেই, মানে যেহেতু আমার 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ, আর এই 4 এর সাথে এটা গুণ, এই 4 এর সাথে, হ্যাঁ এই 4 এর সাথে এটা গুণ, তাহলে 1 এর সাথে গুণ করলে এটা থাকে, 4 এর সাথে গুণ করলে 4 সিগমা কস আলফা। এবার কেমন করে আমার যেহেতু এইচটা প্রমাণ করতে হবে, তো এইচটা থাকবে, তো ওখানে থাকলো কত 4 সিগমা স্যার কস আলফা বাই এই যে ওমেগা ডি, এই পাশে গুণ, ও পাশে গেলে ভাগ ওমেগা ডি। স্যার এইটা হচ্ছে স্যার আমার কৌশিকতার ক্ষেত্রে প্রমাণ। স্যার আমি একদম সহজ করে স্যার আমি কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আমরা একদম প্রত্যেকটা অধ্যায় অতি সংক্ষিপ্ত রচনামূলক যত অঙ্ক যত প্রমাণ আছে সবগুলো আমরা সহজ করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আগামী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।